বেঙ্গালুরু দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। গুলু আর গুলুর পাপা তো চলে গেছে যে যার কাজে, সে তো রোজই যায়, আপনারা সবাই জানেন। তো ওরা চলে যাওয়ার পরে তারপর এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না হবে এই মাছটা। এই মাছটার নামটা কি বলুন তো? কার কোথায় কি নাম আমি জানি না। আমাদের এখানে ব্যাঙ্গালোরে এই মাছটাকে বলা হয় মুলেট মাছ। খেতে কিন্তু খুব সুন্দর মাছটা, মানে একটু নরম হয় কিন্তু কোনো কাটা থাকে না, একটাই ভেতরে কাটা থাকে। খুব সুন্দর, খুব টেস্ট খেতে। তো মাছটাকে না ভাবছি আগে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে এটাকে ভাজতে দিয়ে অন্যান্য কাজগুলো করব। এই মাছটা আমি প্রথম খেয়েছি ব্যাঙ্গালোরেই এসে। কলকাতায় খেয়েছিলাম কিনা মনে নেই, হয়তো অন্য নামে ডাকে, এই জন্য আমার ঠিক মনে পড়ছে না। এই মাছটা বাবুমা যখন ছিল, বাবু একদিন কিনেছিল। আর আমি আজকে যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবেই রান্না করেছিলাম। খুব খুব সুন্দর খেতে হয়। মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে যদি মাছটা মাখাই তাহলে না ভীষণ পরিমাণে হাতের মধ্যে কাঁটা ঢুকে যায়, হাতটা ব্যথাও করে। তো মাছটা মাখানোর পরে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে তারপরে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্যে। একে একে মাছটা ভাজতে দিলাম, কিন্তু সেই যে তেল ছিটকাচ্ছে, আগেও ছিটকাতো, এখনও তেল ছিটকাচ্ছে। আমারও এক বন্ধু বলেছিল মাছ ভাজার আগে নাকি কড়াইয়ের মধ্যে একটু তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলে তাহলে নাকি মাছ ভাজতে সময় তেলটা ফুটে ফুটে গায়ে এসে পড়ে না। কিন্তু আমি আবার ভুলে গেছি যে দেবো। চলুন, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন যাই বারান্দার দিকে গিয়ে দেখি যে গাছটার কি অবস্থা। গাছ তো এখানে রেখেছি, আর এইদিকে রেখেছি আমার টিভির বক্সটা আর গুলুর যে গিফট পেয়েছিল, আমার ভাই দিয়েছিল বড় একটা বাইক, সেই বাইকটা। আর তার নিচে আছে বড় একটা কালো বক্স। এই বক্সের মধ্যে অনেক সরঞ্জাম ভরা রয়েছে। এই বক্সটা বাবুর নাকি আন্দামানের থেকে আনা। আন্দামানে এই বক্সটা বানিয়ে যখন উনি ট্রান্সফার হয়ে কলকাতা এসে গেছিলো, মানে পুরোপুরি একদম চাকরি ছেড়ে চাকরিতে রিটায়ার নেওয়ার পরে, তখন নাকি এই বক্সের মধ্যে করে অনেক জিনিসপত্র নিয়ে আসতে ওনাদের সুবিধা হয়েছিল। তো যাই হোক, গাছটা না অনেক নোংরা হয়েছে। গাছটাকে বাইরে রেখেছি 2-3 দিন, মুছবো করে আর মুছতে পারি না। কিছুদিন আগে গুলুর পাপা একবার ঘরের মধ্যে জল স্প্রে করে গাছটা একটু মুছে দিয়েছিল। পাতাগুলো একদম ডার্ক সবুজ রঙের, আর এই পাতার ওপর ধুলো পড়ে দেখুন পাতাটা কেমন সাদা সাদা হয়ে আছে একদম। বারবার পাতাগুলোর মধ্যে এরকম সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কী করে পরিষ্কার করব। তো আজকে ভেবেছি পুরো জল ন্যাকড়া দিয়ে ভালো মতো ডলে ডলে পরিষ্কার করে দেবো। আর আমার এই যে গাছটা, এই গাছটা না কোনো মেনটেনেন্সই লাগে না, এত ভালো গাছটা, একদম পরিপূর্ণ। ফুল ছিল, এখন আর ফুল আসছে না। আর এই যে মাটির মধ্যে দেখছেন ফুল ফেলেছি, এই ফুলগুলো ঠাকুরকে পুজো দিই। যে ফুলগুলো পুজো দেওয়ার পরে শুকিয়ে যায়, আমরা ফেলে দিই, সেই ফুলগুলো আমি ফেলি না, এইভাবে গাছের মধ্যে দিয়ে দিই। তো তারপরে আমি কি করলাম, গাছটাকে মোছা শুরু করলাম বসে। তো গাছটা তো মুছতে বসলাম, কিন্তু মুছতে বসে ভাবছি এতগুলো পাতা কি করে মুছে পরিষ্কার করব। একদম প্রত্যেকটা পাতার ওপরে নিচে দুই দিকেই ধুলো পড়ে একদম সাদা সাদা হয়ে আছে। গাছটার সত্যি মেনটেনেন্স অনেক বেশি। আর এদিকে এমন জোরে একটা হাওয়া দিল, আমি ফট করে তাকিয়ে দেখলাম যে এইভাবে হাওয়াটা কোথা থেকে আসলো। আজকে না সারাদিন রোদ্দুর উঠলো না। এই যে দেখছেন এখন আমার পিছনে একটু হালকা হালকা রোদ্দুর এসছে। এখন বাজে সকাল 11:30। এই 11টার সময় এই যে রোদ্দুর আসছে আবার চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। এই জন্যও না শরীরটাও কেমন যেন ঝিমাচ্ছে, ভাল লাগছে না আজকে খুব কিছু একটা রান্নাবান্না বা অন্য কাজকাম করতে। ভাবলাম যে বাড়তি কাজগুলো আছে সেই কাজগুলো ছেড়ে ফেলি, গাছগুলোকে একটু পরিষ্কার করে ফেলি, এই ব্যালকনি ওই ব্যালকনিতে, গাছে একটু জলও দিয়ে দিই। আর বারবার গাছে না মানে হাত পড়লেও গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই জন্য ভাবলাম যে যা করব একবারেই করব। তো গাছের পাতাগুলো মুছছিলাম, আর এদিকে না নিচের থেকে কেমন একটা আওয়াজ আসছিল। তো নিচের থেকে আওয়াজ আসছে বলে আমি আবার পিছন দিকে তাকিয়ে দেখলাম যে নিচে আওয়াজটা কি আসছে। তো তেমন কিছু না, নিচে ওয়ার্কাররা কাজ করছে, ওদেরই আওয়াজ আসছিল। আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে কি জানি বাবা। তো যাই হোক, গাছের পাতাগুলো মুছছিলাম, মোছার পরে আমার হঠাৎ করে মনে এলো যে মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়েছে নাকি দেখে আসি। তো ভাজাটা ভাজার পরে তারপর আবার রান্নাও করে নিতে হবে। গাছটা মুছতে মুছতে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে যে মাছের ঝোলটা রান্না করব তার জন্য কিছু মশলাপাতি আগে পিষে নেব। তো মশলার জন্য আমি এখানে নিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরে 3 চামচ নিয়েছিলাম, খুব বেশি নিলাম না, তরকারি তো খুব বেশি হবে না, তো সেই জন্যে। আর তার সাথে দিয়ে দিচ্ছিলাম গোটা ধনে। এই দুটো একসাথে পিষে নিলে না ভালো গন্ধ আসে। গোটা ধনেটা আমি একটু আগে খালি কড়াইতে, মানে শুকনো কড়াইতে একটু গরম করে নিয়েছিলাম। এর মধ্যে তাহলে কি হয়, একটু পোকাও আসে না, নাহলে কোনো সময় না পোকা এসে যায়। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আদা, আর আদার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুব বেশি দেবো না, তাহলে আবার ঝাল হয়ে যাবে। আর কিছু কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোর পরে আর এই যে ডাব্বাটা দেখছেন, এর মধ্যে আমি ভরে রেখেছি 2 রকমের গোলমরিচ, একটা সাদা গোলমরিচ আর এই যে কালো গোলমরিচ। সাদা গোলমরিচটা আমি যখন গেছিলাম
ঘুরতে ওই সময় ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওখানে না মশলাপাতি খুব কম দামে বিক্রি হয়। আরও অনেক জিনিসই এনেছিলাম, যে সমস্ত গোটা মশলা, সেগুলো তো খাচ্ছি। আর এই গোলমরিচটাকে এইভাবে দুটো একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, মশলাটাকে পিষে নেব আগে। মশলা পিষে নেওয়ার পরে আলুও কেটে নিয়েছি, আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একবারে 3-4টে আলু কেটে নিলাম, যাতে পুরো একটা দিনের আমার তরকারি হয়ে যায়, খুব বেশি যেন সমস্যায় পড়তে না হয়। তো যাই হোক, তেলের ওপরে দিয়ে দিলাম জিরেগুলো যেই একটু গরম হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটু বেশিই নিয়েছি, কারণ আমার গুলোর একটু বেশি লাগে আলু খেতে, আর আমারও বেশ ভালো লাগে খেতে। যদিও আলু খাওয়ার জন্য অনেক বকা শুনি, কিন্তু তবুও খাই। আর এখানে দিয়ে দিচ্ছি তারপর গোটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো না গুলুর পাপা একবারে 3 কেজি কিনে এনেছিল। তো ভাবছি যে এত পেঁয়াজ কী করবো, এইভাবে মাছের ঝোলের মধ্যে যেখানে সেখানে পারি একটু গোটা গোটা দিয়ে খেয়ে নিই। আর এই পেঁয়াজটাই সব থেকে ছোটো, মানে এই সাইজগুলো। এর থেকে যে বড় সাইজটা আছে সেটা আবার রেখে দিয়েছি, ওগুলো পরে খাওয়া যাবে। ছোটোগুলো আগে না খেলে না এগুলোর ভেতরে আবার কেমন লেয়ার বাই লেয়ার নষ্ট হয়ে যায়। তারপর বাটা মশলা দিয়ে দিলাম, একে একে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে মাছটাকে, মানে আলুটাকে কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম। আর এখানে যে জলটা আমি দিয়েছি, এটা একটু হালকা গরম জল দিয়েছি। একেবারে ঠান্ডা জল দিলে না তরকারিতে কেমন একটা স্বাদ আসে না, কেমন যেন একটু কেমন পানসা পানসা একটু টেস্ট আসে। যাই হোক, গরম জল দিয়েছি। গরম জল দেওয়ার পরে সব মাছটা পরে দেবো। আগে এখানে এসে গেছি উচ্ছে কাটতে, উচ্ছে সেদ্ধও দেবো আজকে। তো একটা উচ্ছে তো আমি কেটে ফেলে দিয়েছি, কারণ ওটার ভেতরে ছিল পোকা। তো ভাবলাম যে এই যে উচ্ছেগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে তারপরে দিতে হবে। এই জন্য ভালো করে একটু দেখে নিচ্ছিলাম, নাহলে যদি পোকা থাকে, পোকাটা পুরো বেরিয়ে ভাতের সাথে মিশে যাবে, খুব বাজে একটা ব্যাপার হবে। আর এই যদি কেটে নাও দিই উচ্ছেটা, শুধু গোটা গোটা দিয়ে দিই, তাহলে আবার সেদ্ধ হবে না। এখানকার উচ্ছে না, কলকাতার উচ্ছের মতো ওরকম না। ছোট ছোট উচ্ছে বলতে ঠিক এই সাইজের পাওয়া যায়, একেবারে যে ছোট পাওয়া যায় কলকাতায় যেমন, সেখানে এখানে এরকমভাবে অত ছোট উচ্ছে পাওয়া যায় না। তো খেতে না একটু করলা করলাই টেস্ট, খুব তেতোও হয়। তো যাই হোক, উচ্ছেগুলো কেটে নেব। আর যদি উচ্ছেটাকে গোটা দিই তো সেদ্ধ তো হবেই না, হ্যাঁ সেটা তো বললামই। আর আজকে যেহেতু গুরু আর আমি দুপুরে একা খাবো, চালও পরিমাণ কমে দিয়েছি, তো তাই জন্যে সেদ্ধ হতেও সময় লাগবে, তো অল্প চালে সেদ্ধ হতে চাইবে না। তো এই জন্য ভাবলাম যে একটু ভালো মতো কেটে কুটে দিই দুই সাইড থেকেই, তাহলে ভালো মতো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ না হলে উচ্ছে খাওয়া যায় না। রান্নাঘরে কাজ করছিলাম, আর বারবার রান্নাঘরের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আকাশটা না আছে কেমন যেন মেঘলা হয়ে রয়েছে। সূর্য কিছুতেই আসছে না, কোনো কোনো সময় সূর্য আসছে, একটু আলো আসছে, আবার কোনো কোনো সময় চলে যাচ্ছে। এই জন্য না কেমন যেন কাজে কোনো এনার্জিও লাগছে না। তো ভাবলাম যে বেশি কিছু আর করব না, শুধু মাছের ঝোল আর উচ্ছে সেদ্ধ দেবো। আর কালকের রাত্রের যে খাবার একটু আধটু বেঁচে আছে, ওটা রাত্রে বের করব, তাহলে আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে, খুব বেশি লাগবে না। আর গুলু আর আমি তো দুপুরেই খাবো একা, সেরকম কোনো সমস্যা নেই। এদিকে আলু ছাড়ানোর পর যে খোসাগুলো হয়েছিল সব ফেলে দিয়ে এসে মাছের ঝোলটাকে একটু দেখে নিলাম। তো মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিলাম, কেন কি আলুটা একটু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিলো। মাছটা না দিলে মাছের ঝোলের মধ্যে আবার মাছের টেস্টটা আসবে না। আর এখানে দিয়েছিলাম ভাজা বড়ি। এই বড়িগুলো আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল, আমার বাবা এসে দিয়ে গেছিলো, লিপি পাঠিয়েছিল 1 কেজি পুরো গোটা বড়ি। মাছের ঝোল তো হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা ছিলই অল্প আমার এই ডাব্বাটার মধ্যে, তো পুরোটাই দিয়ে দিলাম। আবার নতুন একটা ঢালতে হবে গরম মশলা। যাই হোক, যা ছিল আজকের মতো হয়ে গেল। আর তার সাথে দিলাম একটু ধনেপাতা, ব্যাস হয়ে গেল রান্না। তারপর চাল ধুয়ে রাইস কুকারের মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ গুলো আসলে না চালটা ধুয়ে দেবো, তারপর ভাত অন করবো, তো অনেক দেরি হয়ে যাবে খেতে। তাই জন্য আগে থেকে চালটা ধুয়ে দিলাম। আর চালটা ধুয়ে দেওয়ার পরে একদম চাল অনুপাতেই যতটুকু জল লাগবে এই বাটিটার মধ্যে করে আবার ওই অনুপাতে অতটুকুই জল দিয়ে দিলাম। বেশি জল দিলে আবার চালটা কেমন নরম হয়ে যাবে। যাই, কাজকাম শেষ, এবার গুলুকে স্কুল থেকে গিয়ে নিয়ে আসি। গুলোর সাথে সাথে দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসার পরে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না শরীরটা। আজকে গুলো না ভীষণ ভয় পেয়ে গেছে, এত দুষ্টুমি করছিল, আমি আজকে ভয় দিয়েছি। এরকম করবি দেখবি তোকে কিডন্যাপার ধরে নিয়ে চলে যাবে, এই কথা শুনে
মানে ও এমনভাবে ভয় পেয়েছে, আমার কোলের কাছে বসেছিল। আমি রান্নাঘরে যাচ্ছি খাবার আনতে, তো ও রান্নাঘরে যাচ্ছে আমার পিছন পিছন। আমি যদি যাচ্ছি বাইরে ইউটিলিটিতে থালা বাসন আনতে, তো আমার পিছন পিছন যাচ্ছে। আমি বললাম যা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবারটা নিয়ে আসি দুপুরবেলায়, মানে খেতে বসে। বলছে না তুমি চলো, তোমার সাথে সাথেই যাবো। অনেক কান্নাকাটি করছে স্কুল থেকে এসে। স্কুল থেকে এসে কান্নাকাটি করছে কেন? ও যাবে নিচে সাইকেল চালাতে। তা আমি বললাম নিচে সাইকেল চালাতে যাবি? কালকে তো পড়ে গেলি, কালকে যে টিফিন দিইনি স্কুলে, সেই সময় কালকে স্কুল থেকে এসে স্কুল থেকে এসে যখন সাইকেল চালাচ্ছিল, তখন হঠাৎ করে পড়ে গেছে। আমি কি করেছি, আমার ব্যাগপত্র হাতে, ফোন ছিল, আমি আমার বাবার সাথে কথা বলছিলাম ফোনে, পট করে ফোনটা ফেলে দিয়ে আমি ওকে তুলতে গেছি। আমার ফোনটা পড়ে গিয়ে পুরো ওপরে যে টেম্পার গ্লাস থেকে ওটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, ও পড়ে গেছে, ওর হাতটা ভীষণ ব্যথা করছিল। আমি ভাবলাম কি বাবা, গেছে মনে হয় হাতটা আবার ভেঙে। অলরেডি দুবার ওর হাতের এইখানে কোনো এই জায়গাটা থেকে না হাড় সরে গেছিলো, ভাঙিনি, দুবারই হাড় সরে গেছে। আমি এবার বলছি আমার এখানটা ব্যথা, মানে পুরো ভাতটা এইখানটা এসে পড়েছে, আর এখানটা বলছে ব্যথা করছে। আমি শিগগিরই হাতটা নাড়িয়ে দেখ যে কী অবস্থা। হাতটা নাড়িয়ে দেখে বলছে হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। তাড়াতাড়ি ওর সাইকেল রেখে আয়, ও নিজের সাইকেল চালাবে না। ও কী করবো, ওখানে আরেকটা বাচ্চা আছে, ওর সাইকেলে না এক্সট্রা বাচ্চাদের যে হুইলসগুলো হয়, ওই হুইলসগুলো ওই সাইকেলটাই নেই। তো ওই সাইকেলে চালিয়ে চালিয়ে ও একটু ব্যালেন্স শিখেছে। তো এখন আমাকে বলছে আমার সাইকেলেরও ওই এক্সট্রা হুইলসগুলো খুলে দাও, তাহলে আমি চালাতে পারবো। কিন্তু ওর সাইকেলটা তো একটু উঁচু, আর যেটা চালায় ও অন্য বাচ্চার একটা সাইকেল আমাদের ফ্ল্যাটেরই, ওর সাইকেলটা একটু নিচু। তো আমি বললাম পড়ে গেলে তুই পাটা ফেলতে পারছিস, তুই তাহলে পড়বি না ওখান থেকে, কিন্তু তবুও পড়ে গেল। তো আজকে স্কুল থেকে এসে কি করেছে, মানে কান্নাকাটি করছে, তুমি আমাকে আজকে সাইকেল চালাতে দিলে না। নিজেই কালকে বলেছে যে আমি সাইকেলটা চালাবো না। কেন কি, ওই সাইকেলটা চালালে না, আমি পড়ে গেছি যখন, ওই পড়ে যখন গেছি আমি আর সাইকেলটা ধরবো না। আমি তো শুনে খুশি হলাম। ও মা আজকে দেখি স্কুল থেকে ঘুমাচ্ছে, একটু একটু করে আমাকে আবার দেখছে যে আমি কী বলছি। স্কুল থেকে এসে আবার কাঁদছে আমাকে, তুমি সাইকেল চালাতে যেতে দিলে না, যেতে দিলে না। আমি বললাম দেখ বাবা এরকম করিস না, মানে স্নান করছে তাও কান্নাকাটি করছে। তো আমি কি করেছি, স্নান টান করিয়ে এনে ওকে যখন খাটে বসিয়ে জামা কাপড় চোপড় পরাচ্ছি, সেই সময় আমি একভাবে স্থির হয়ে আমাদের ডাইনিংয়ের দিকে তাকিয়েছিলাম। আমি বলছি দেখ, ও আমাকে বলছে মামি মামি তুমি কেন একদিকে তাকিয়ে আছো, শিগগিরই ওঠো, মানে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তো আমি বললাম কেন কি হয়েছে? বলছে দেখ গুলো, মনে হচ্ছে ওখান থেকে কেউ আমাদের দেখছে। ব্যাস যেই বলেছি কেউ আমাদের দেখছে, সঙ্গে সঙ্গে ওর মানে ভয় লেগে গেছে, কে দেখছে। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে এসে, মানে খাটের কোনায় অন্যদিকে বসেছিল, জামা কাপড় পরবে না, গা মুছবে না, গায়ে ক্রিম লাগাবে না, খাটের কোনায় থেকে এসে আমার কোলের মধ্যে জাপটে বসে রয়েছে। হ্যাঁ আমি বললাম দেখ কিডন্যাপার দেখছে, তুই এত কান্নাকাটি করছিস তো ওরা ঠিক দেখবে তোকে, দেখে দেখবে যে যে বাচ্চাটা বেশি কান্নাকাটি করছে, বেশি ছটফট করছে, ওই বাচ্চাটাকেই তুলে নিয়ে যাবে। দেখবি বাচ্চাদের গায়ের গন্ধটা সুন্দর, অনেক ভালো, আর তুই তো অনেক ছটফটে, অনেক কাজ করতে পারিস, ওরাও সেটা দেখে। আর মামির সাথে কত তুই কথাবার্তা বলিস, কত কিছু করিস, সেটা ওরা শোনে। তো অনেক দিন ধরে ফলো করছে। নিচে দেখছিলিস দুটো মানুষ দাঁড়িয়েছিল, কালকে একজন মানুষ তুই পড়ে গেলি, তোকে ডাকলো, ডেকে তুলে দিল। কেন তুলতে আসলো? আমি কি ওকে বলেছি, ওনাকে বলেছি যে হেল্প করতে আসো, আমারগুলো পড়ে গেছে? তা তো না, ওরা বাচ্চাদের ধরে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, দেখে যে কোন বাচ্চাটা কি করছে, কোন পজিশনে আছে। তুই যে আমাকে না বলে, মানে আমাকে বললি যে আমি চলে যাচ্ছি, আমি ঘরে ঢুকবো না, সাইকেল চালাতে যাবো, তাই বলে যদি চলে যেতিস, তাহলে তোরা দেখতো যে আজকে বাচ্চাটা একা এসছে, তোকে ধরে নিয়ে চলে যেত। হ্যাঁ ধরে নিয়ে গেলে জানিস তো কী হয়, প্রথমে জিভটা কেটে দেয়, এরকম কিছু বলেছি। কথা বলতে পারবি না, বাড়ি কোথায় বলতে পারবি না, ব্যাস। তারপরে আর মানে ভয়ের চোটে মানে কোনো কথা নেই। আজকে কোনো ফোন না, টিভি না, কিচ্ছু না, আমি চুপচাপ খাইয়ে দিলাম। এমনকি উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিল, যেখানে উচ্ছে সেদ্ধ খায় না। উচ্ছে ভাজাটা খায়, উচ্ছে সেদ্ধ খায় না, উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিল। তারপর মাছের ঝোল করলাম। আজকে আমার শরীরটাও ঠিক একটা ভালো লাগছিল না, ওই জন্য সকালবেলা খুব একটা রান্নাও করিনি, শুধু ওই মাছের ঝোল। হ্যাঁ উঠেছ? হ্যাঁ আসছি, উঠে গেছে। হুম, তো ভয় লাগছে না তো? ভয় লাগছে না তোমার? না কিছু না, এমনি শুয়ে থাকো, যাও ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে আসো। জামা কাপড়গুলো কি করব, একটু স্ত্রী করে রাখবো। ওর বাবা অনেকগুলো জামা কাপড় চোপড়ে না, একদম পুরো পাহাড় হয়ে গেছে, আমার মুখে দেখা যাচ্ছে না, অনেকদিন স্ত্রী করি না। ভাবলাম গুলো ঘুম থেকে ওঠার আগে আগে স্ত্রীগুলো সেরে ফেলবো, উঠে গেল। ঠিক আছে কোনো ব্যাপার না, করে ফেলবো। তো যাই হোক, এইভাবে আজকে ঘুম পাড়িয়েছি।
খাওয়া দাওয়া শেষ করলো, তারপরে নিজে নিজে মুখটা ধুলো, আমাকে বললো তুমি একটু দাঁড়াও না বাথরুমের সামনে, আমি একটু ওয়াশরুমে যাব। আমি বললাম ঠিক আছে যাও, তাহলে দাঁড়িয়ে রয়েছি। বাথরুমটা তুমি করে ফ্রেশ হয়ে এসে নিজেই দেখলাম খাটে শুয়ে চাদর গায়ে দিয়ে ফ্যান চালিয়ে সোজা ঘুমিয়ে পড়লো। মানে 5 মিনিটও লাগেনি ঘুম পাড়াতে। অন্যদিন যা রে ঘুমা, মুখটা ধো, খাওয়া শেষ হয়েছে, ফোনটা বন্ধ কর, টিভিটা বন্ধ কর, কত বকবক করতে হয়। আমি জন্য বললাম এখন এখন ঘুম থেকে উঠে গেছে, বসে বসে আমার কথা শুনছে। আমি ওই জন্য বলছি যে সমস্ত বাচ্চারা বেশি দুষ্টুমি করে না, ওদের কিডন্যাপার এসে ধরে নিয়ে যায়। ওকে আমি বলেছি, ও বিশ্বাস করছে না। মামির সাথে সবসময় দুষ্টুমি করে, সাইকেল চালাবো, একা একা নিচে সাইকেল চালাবে গিয়ে গিয়ে, এরকম করা কি ঠিক? কোন বাচ্চা কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা ওপরে থাকবো, মায়েরা কি দেখতে পারে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময়? ওঠো, আসো আসো। তুমি কি ভয় পেয়েছিলে? আমি যখন বলেছি কিডন্যাপার এসে ধরে নিয়ে যাবে, তুমি ভয় পেয়েছিলে? ভয় পেয়েছিল। আর দুষ্টুমি করবে না তো? সত্যি বলছো? আর অন্য বাচ্চা সাইকেল চালানোর জন্য কান্নাকাটি করবে না তো? সত্যি 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 কিন্তু কিডন্যাপাররা দেখে বাচ্চাদেরকে, যে বাচ্চাটা কখন দুষ্টুমি করছে, যেন মাথায় থাকে কথাটা। এখন কি খাবে বলো? যাক, ভুলে যাও, কিডন্যাপার তোমাকে ধরতে পারবে না যতদিন মামি বেঁচে আছে তোমার। কি হয়েছে পায়ের নখে? বলো, তাকাও আমার দিকে, দেখাও। কান্নাকাটি করবে না, ঠিক আছে? ওরা না তোমার আওয়াজটা না শোনে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কোনো বাচ্চার আওয়াজ আসে দেখেছো? তাহলে শুধু তুমি তুমি যদি চিল্লাও তাহলে তো সবাই তোমার কথা শুনতেই পারবে। তখন তুমি একদম হাইলাইট হয়ে যাবে না সবার চোখে, যে এই বাচ্চাটার গলাটাই পাওয়া যায়। বাচ্চারা সবসময় শান্ত শিষ্ট ভদ্র একদম থাকতে হয়, মামিরা যা বলবে শুনবে। সবসময় মামিরা যা বলবে তা শোনার দরকার নেই, নিজের ইচ্ছাটাও থাকতে হবে, কিন্তু দুষ্টুমি করলে চলবে না। তোমাকে দুপুরবেলা কত বুঝলাম আমি। কি খাবে বলো? কি খাবে? দুধ কর্নফ্লেক্স? সকালে তো খেলাম। সকালে দুধ কর্নফ্লেক্স খাওনি তো, চাউমিন খেয়েছো, ভুলে গেছো? তাহলে ছোট্ট পাখি তো কত ভয় পেয়েছে। চলো যাই খাবার বানিয়ে নিয়ে আসি ওর জন্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম, আর বেশি দূর এগোলাম না। এখন ভয় পেয়ে গেছে, কালকে পরীক্ষা আছে, আজকে একটু পড়াতেও হবে, আবার রোজই পরীক্ষা থাকছে, সন্ধ্যাবেলা করে পড়াতে হবে। পড়িয়ে দিই, তারপরে দেখা হবে আপনাদের সাথে আবার কাল নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার গুলু আর আমি কেমন ভিডিও বানাই, কেমন লাগে আপনাদের। বাই বলে দাও সবাইকে, বাই। কত শান্ত হয়ে গেছে বলুন তো একদিনের কথাতে।